আসসালামু আলাইকুম। যারা যুক্ত আছেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা বোর্ডের লেখা একটু কমেন্টসে জানিয়ে দেন। আর যারা এখনো যুক্ত হতে পারেননি একটু দ্রুত জয়েন করে ফেলেন আমাদের সঙ্গে, আমরা খুব শীঘ্রই ক্লাসটি শুরু করব। আর যারা এখনো যুক্ত হতে পারেননি একটু দ্রুত জয়েন করে ফেলেন আমাদের সঙ্গে। আচ্ছা, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানিয়ে দেন। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু ক্লিয়ারলি জানিয়ে দেন। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ভার্ব ওয়ান টপিকটা। ভার্ব ওয়ান থেকে আমরা ভার্ব টু, তারপরে ভার্ব থ্রি, ভার্বের কয়েকটা ক্লাস হবে ইনশাল্লাহ। সবগুলা ক্লাসে আপনারা পর্যায়ক্রমে পাবেন। আজকে আমরা ভার্ব ওয়ান থেকে শুরু করব। তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন এখনো যারা জয়েন হতে পারেননি। আর আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একজন আরেকজনকে মেনশন দিলেও কোনো কিছু করার নেই, কারণ এখানে পেইড ক্লাস, চাইলেই সবাই জয়েন হতে পারবে না। ওকে, সো আপনাদের এটা নিয়ে ভাবার দরকার নেই, সর্বদা নিজের কাজে মন দেন, আশা করি এতেই ভালো হবে। আর অন্যরা চাইলেও আমাদের সঙ্গে অ্যাড হতে পারবে না পেইড ক্লাসে। পেইড ক্লাসে শুধু যাদেরকে অ্যাক্সেস দেওয়া আছে তারাই এখানে অ্যাড হতে পারবে, ঠিক আছে? তো আপনারা তো নিশ্চয়ই রেডি, আমরা তাহলে ক্লাসটি শুরু করবো, কেমন? তো আমরা মাস্টার বইয়ের ভার্বের টপিকটা ওপেন করে ফেলি। অনেকেরই কিন্তু এর আগে প্রশ্ন ছিল যে স্যার ভার্বের ক্লাসটি কেন হয়নি পার্টস অফ স্পিচ যখন শেষ করা হচ্ছিল। বাট আমরা আমাদের টপিক ওয়াইজ ক্লাসগুলো যেভাবে হয় সেভাবেই শেষ করবো, আপনারাও আশা করি সেভাবে আগাবেন। ওকে, আচ্ছা, আর্টিকেলের একজন প্রশ্ন করছেন, আপনি মনে হয় প্রিভিয়াস ক্লাসটা করেননি। হ্যাঁ, সম্ভবত, না হলে এই প্রশ্নটা করতেন না, যে ক্ষেত্রে বলা হয়েছিল। হ্যাঁ, আর্টিকেলের ক্লাসটি বেসিক ক্লাসের বেসিক অংশটা শেষ, আর এরপরে কিছু প্র্যাকটিস অংশ আছে। যে প্র্যাকটিস অংশের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো আমাদের সম্পূর্ণ সলভিং ক্লাসে হবে। সলভিং ক্লাসে আপনি প্র্যাকটিস অংশ পাশাপাশি বাকি অংশগুলো পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, যাই হোক, আমরা তাহলে এখন আমাদের ভার্বের ক্লাসটি শুরু করব।
আচ্ছা, আপনারা একটু ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন, যে আমি যে বোর্ডে লেখাটা নিয়েছি এটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, একটু কমেন্টে জানাবেন সবাই যে স্যার বোর্ডে যে লেখাটা আছে এটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। ওকে, ঠিক আছে। তো আমরা দেখছি আজকে ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব আপনারা সবাই জানেন, ভার্ব হচ্ছে ক্রিয়া, যেটা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যে কোনো সেন্টেন্স হোক, যদি তাকে সেন্টেন্স হতে হয়, সেন্টেন্স হতে হলে অবশ্যই মাস্ট যে অংশটুকু থাকতে হয় পার্সন স্পিচ থেকে, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া কখনোই কোনো সেন্টেন্স হয়নি। হ্যাঁ, আচ্ছা, একজন বলছে ভাই আর একটু জোরে বললে ভালো হতো। সম্ভবত আপনার ফোনে সমস্যা হতে পারে, আপনি একটু সাউন্ড, আপনার ফোনের যে সাউন্ড আছে এটাকে একটু লাউড করে দেন, কেমন? হয়তো বা ফোনের সমস্যা হতে পারে। তো যেটা বলছিলাম, আমরা এখানে দেখেন বলা হচ্ছে যে ওয়ার্ড কোনো ব্যক্তি বা বস্তুর, এই ডেফিনেশন এগুলো আসে না, তাহলে ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স হয় না। আচ্ছা, ভার্ব সর্বদা কাকে বোঝায়? ভার্ব সর্বদা কোনো ধরনের, বিজ্ঞানের ভাষায় যদি বলি, মুভমেন্টকে বোঝায় বা নড়াচড়া, তাই না? বাট আমাদের যে এটা ব্যবহার করা হচ্ছে এখানে, বাক্যে কয়েকটা কথা বলছে যে এসেনশিয়াল পার্ট হচ্ছে ভার্ব। হ্যাঁ, এরপরে কি বলছে? ভার্ব ব্যতীত কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না। এই দুইটা কথা থেকে কিন্তু প্রশ্ন আসছিল। এক নম্বর প্রশ্ন বলছে কি, এ ওয়ার্ড ইন্ডিকেটিং অ্যাকশন, অর্থাৎ অ্যাকশন বোঝায় বা কাজ বোঝায়, সেটা হচ্ছে আমাদের ভার্ব। দুই নম্বরে যে প্রশ্ন ছিল, একটি সেন্টেন্সের মানে প্রয়োজনীয় অংশ হচ্ছে কোনটি, বা দ্য এসেনশিয়াল পার্ট অফ এ সেন্টেন্স ইজ ভার্ব, এটা আমরা দ্বিতীয় প্রশ্নে দেখেছি। 3 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি সঠিক, এটা একটা প্রশ্ন। দেখেন বলছে এভরি ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, মানে অবশ্যই একটা ভার্ব থাকতে হবে প্রত্যেকটা ইংরেজি সেন্টেন্সের। নিচে একটা কথা লিখছে ভার্ব থাকা উচিত, উচিত মানে থাকতেও পারে নাও পারে, বাট মাস্ট থাকতে হবে। ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স হবে না। ওকে, আচ্ছা, একজন বলছে আপনাকে দেখা যাচ্ছে না, মানে বুঝলাম না, আমাকে দেখা যাচ্ছে না। আমাকে তো দেখার দরকার নাই, বোর্ডের লেখা ক্লিয়ার দেখছেন কিনা এটা দেখেন, আর অন্যদেরকে যদি দেখার মানে বলে থাকেন সেটা ভিন্ন ব্যাপার। আচ্ছা, এইখান থেকে মূলত আমাদের শুরু। আচ্ছা স্যার, এখানে একটা কথা বলছে প্রিন্সিপাল ভার্ব। দেখেন ভার্বকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সর্বদা সেন্টেন্সে একাই অর্থ প্রকাশ করতে পারে, অথবা সেই মেইন অর্থটা প্রকাশ করে। আর অক্সিলারি ভার্ব সে আসলে একা অর্থ প্রকাশ করতে পারে না, সে বরং প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশে সহযোগিতা করে। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখেন আমাদের প্রথমেই বলছে প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব গুলা কাকে বলে এটা একটা বিষয়। দেখেন আমি যদি জাস্ট বোঝানোর চেষ্টা করি, সেন্টেন্সে যদি কখনো দেখেন কোনো ভার্ব একা আছে, আবার বলছি সেন্টেন্সে যদি কোনো ভার্ব একা থাকে সেটা প্রিন্সিপাল ভার্ব। আবার বলছি, আমি জাস্ট একটা একটা করে বলতেছি, এখানে হয়তো কথাগুলো লেখা আছে। আমি বলছি সেন্টেন্সে কোনো ভার্ব একা থাকলে, তাহলে সেন্টেন্সে একা কোনো ভার্ব থাকলে, হ্যাঁ, অর্থাৎ যেই ভার্বই হোক সে যদি একা থাকে সেন্টেন্সে, তাহলে বুঝতে হবে সে প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, আচ্ছা, আরো একটা কথা হচ্ছে কি স্যার, দ্বিতীয় কথা স্যার, সেটা হচ্ছে সেন্টেন্সে একা থাকলে প্রিন্সিপাল ভার্ব। দ্বিতীয় কথা, যেই ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করা হয়, যেই ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করা হয় সেটাও প্রিন্সিপাল ভার্ব। দুইটা কথা বলছি, একটা হচ্ছে যে সেন্টেন্সে কোনো ভার্ব একা থাকলে সেটা প্রিন্সিপাল ভার্ব, আরেকটা কথা বলছি সেন্টেন্সে কোনো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে সেটাও প্রিন্সিপাল ভার্ব। আরো একটা কথা এখন বলবো, সেটা হচ্ছে অক্সিলারি ভার্বের পরে যেই ভার্ব বসে সেটাও প্রিন্সিপাল ভার্ব। তিনটা কথা বলছি, এখানে হয়তো ওভাবে ডিটেলস জানি না, আসলে লেখা আছে, যদিও আমি দেখাই দিচ্ছি কোথায় লেখা আছে। তো আমি জাস্ট একটু বলি, এই যে দেখেন লেখা আছে একটি মাত্র ভার্ব থাকলে সেটা প্রিন্সিপাল ভার্ব, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা স্যার, এস বা ইএস যুক্ত একটি মাত্র ভার্ব থাকলে সেটিও প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, আচ্ছা, দুইটা কথা পাইছেন, একটা হচ্ছে স্যার এস বা ইএস যুক্ত থাকলে, আর একটা হচ্ছে সেন্টেন্সে কোনো ভার্ব একা থাকলে। আচ্ছা, এই দুইটা অংশ। আরেকটা কথা লাস্টে বলছে অক্সিলারি ভার্বের পরবর্তী ভার্বটি প্রিন্সিপাল ভার্ব হবে। হ্যাঁ, এই যেটা যে অক্সিলারি ভার্বের পরবর্তী ভার্বটাও প্রিন্সিপাল। এই তিনটা অংশ, এই মূল কথার সারমর্ম এটা। এখন খেয়াল করেন নিচে যদি যান, 4 নম্বরে কি প্রশ্ন বলছে, আই ডিড দা ওয়ার্ক। যদিও ডু এটা অক্সিলারি ভার্ব, বাট সেন্টেন্সে দেখেন একাই আছে, যেহেতু একা আছে তাহলে এটাকে কোন ভার্ব বলবো স্যার? এটা প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, আবার বলছি
একা আছে, এটা প্রিন্সিপাল ভার্ব। দ্বিতীয় 5 নাম্বার প্রশ্ন দেখেন, ক্যান লেখা আছে, দেখেন ক্যান একটা অক্সিলারি ভার্ব, বাট তারপরে আরেকটা ভার্ব আসছে বি, বিও কিন্তু অক্সিলারি ভার্ব, বাট আমরা পড়ছি মাত্রই যে অক্সিলারি ভার্বের পরবর্তী ভার্বটাও প্রিন্সিপাল ভার্ব, তাহলে এখানে যে বি যেটা দেখেন এই বিটাও আমার কোন ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। তো এখানে কিন্তু আসলে আমি প্রশ্নটা এইভাবে চাই না, আমি জাস্ট বুঝাইলাম। প্রশ্নটা দেখেন কি বলছে এবার, নো সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট দ্য ড্যাশ, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স হতে পারে না। আবার বলছি, প্রিন্সিপাল ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স হতে পারে না। ক্লাসটা খুব বোঝার মতো, হ্যাঁ একটু ভালো করে চিন্তা করেন, সেটা সবই আসতেছে, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, কমন ভার্ব, সব আলোচনা করব। এজন্য পার্ট পার্ট রাখছি আমি, বেশি বুঝতে চাইেন না, আগে যেভাবে যাই সেভাবে একটু শেষ করেন। হ্যাঁ আচ্ছা, তাহলে বলছি আমি কি প্রথম প্রশ্নটা বলছিলাম যে স্যার একা থাকলে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্বের পরে থাকলে সেটাও প্রিন্সিপাল ভার্ব, বাট প্রশ্নটা চাই নাই, বাট আমি এখানে বোঝানোর স্বার্থে বলছি। আচ্ছা, আরেকটা কথা কি বলছে দেখেন, আই এম ইন দ্য ক্লাস 12, এম, এম একা আছে, যদিও এম ইজ আর অক্সিলারি ভার্ব, বাট একা আছে, তাহলে এটা কি হবে? প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, এখন একটু আমাকে বলেন যে এই যে কথাটুকু আমি বলছি প্রিন্সিপাল ভার্বের ডেফিনেশনটা এটুকু ক্লিয়ার বুঝছেন কিনা? আমাকে একটু কমেন্টসে সবাই ক্লিয়ার লিখবেন। তাহলে আমি 3টা কথা বলছি, এখানে আন্ডারলাইন করে দিয়েছি বা মার্ক করে দিয়েছি, কোন 3টা কথা, চাইলে স্ক্রিনশট নিয়েও নিতে পারেন। ক্লিয়ার বুঝছেন কিনা একটু কমেন্টসে সবাই জানিয়ে দেন এখন, যে স্যার প্রিন্সিপাল ভার্ব আমরা বুঝতে পারছি যে কোনগুলাকে প্রিন্সিপাল ভার্ব বলে। হ্যাঁ, অনেকেই লিখছে ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন আছে কিনা এইটুকুর মধ্যে? যারা পরে যুক্ত হয়েছেন তারা নয়, কারণ পরে যুক্ত হয়ে আপনি যদি না বুঝেন আপনি পরবর্তীতে বুঝে নিবেন, কারণ আপনি পরে যুক্ত হয়ে যদি আবার এখন বুঝতে চান তাহলে অনেকেরই সমস্যা হতে পারে। আমি জাস্ট 3টা কথা বলছি, সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকলে প্রিন্সিপাল ভার্ব, এস বা ইএস যুক্ত থাকলে সেটা প্রিন্সিপাল ভার্ব, আর একটা বলছি অক্সিলারি ভার্বের পরে থাকলে সেটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই 3টা কথা যেহেতু আমি বলছি, এবার এই 3টা কথা অনুসারে আমরা কিছু আরো এক্সাম্পল নিচে দেখে আসি। দেখেন কি বলছে, দেখেন 6 নম্বর প্রশ্ন কি বলছে, আই এম ইন দ্য ক্লাস 12, এম, এম ইজ আর অক্সিলারি ভার্ব, বাট এই সেন্টেন্সে একটা মাত্রই ভার্ব আছে। যদি কোন সেন্টেন্সে ভার্ব একা থাকে তাহলে সেটা অবশ্যই কি হবে? প্রিন্সিপাল ভার্ব। আবার বলছি, কোন সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব একা থাকে তাহলে সেটা কি হবে? প্রিন্সিপাল ভার্ব। দেখেন তো এইখানে আমার যেটা আছে, এই যে অংশটা দেখেন, এম, এম এটা কোন ভার্ব স্যার? প্রিন্সিপাল ভার্ব, এই যেখানে এটা। আচ্ছা, এরপরের প্রশ্ন বলছে দেখেন, উই শুড অবে দ্য লস, শুড অক্সিলারি ভার্ব, তো অক্সিলারি ভার্বের পরে কোনটা বসে স্যার? অবে, যেটা এটা তাহলে কোন ভার্ব? এটা প্রিন্সিপাল ভার্ব, কারণ সে অক্সিলারির পরে বসছে। এটা দ্বিতীয় নিয়ম। 3 নাম্বার নিয়মে বলছে দেখেন, 3 নাম্বারের নিয়মে বলছে নাথিং লাস্ট ফর এভার, দেখেন লাস্টের সঙ্গে একটা এস যোগ আছে, কিছুই চিরকাল স্থায়ী হয় না। তো যখনই বলছে যে কিছুই চিরকাল স্থায়ী হয় না, এখানে যে এস যুক্ত আছে মানে এটা প্রিন্সিপাল ভার্ব। আবার এটা কিন্তু প্রথম নিয়মের মধ্যেও পড়ে, কারণ এটা সেন্টেন্সে একটা মাত্রই ভার্ব আছে, সুতরাং এটাও আমাদের কোনটা? প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, একজন বলছে কে, রাফওয়ান ইসলাম, স্যার এম তো অক্সিলারি ভার্ব। আমার কথা তাহলে আপনি ক্লিয়ার বুঝেন নাই। আমি বলছি অক্সিলারি ভার্ব যদি সেন্টেন্সে একা থাকে তাহলে তাকে প্রিন্সিপাল ভার্ব বলতে হবে। অক্সিলারি মানে কি? সাহায্যকারী, যেই ভার্ব অন্য ভার্বকে সাহায্য করে সেন্টেন্সে তাকেই অক্সিলারি বলি। এখন সে যদি একাই থাকে তাহলে বুঝতে হবে সে এখন আর অক্সিলারি নাই, সে এখন একাই প্রিন্সিপালের কাজ করতেছে, তাকে আর আমরা প্রিন্সিপাল ভার্ব বুঝতে পারবো না। হ্যাঁ, বুঝতে পারছেন আমার কথাটা? কি বলছি, যে বাড়িওয়ালা থাকলে দারোয়ানকে দারোয়ান বলবো, বাড়িওয়ালা যদি মারা যায় আর তার যদি কেউ বাইচা না থাকে তাহলে দারোয়ানই বাড়িওয়ালার মতো কাজ করবে। ঠিক যখন পরপর দেখবেন এরকম কেউ যখন বলে যে আই এম গোয়িং, তাহলে বুঝতে হবে যে গোয়িং লিখছে এটা মেইন ভার্ব, এটা অক্সিলারি ভার্ব এখানে, কারণ প্রিন্সিপাল ভার্ব আছে। বাট যখন কেউ বলে যে আই এম হাবিব, ধরেন এখানে বললাম আর কোনো ভার্ব নাই, তাহলে বুঝতে হবে এইটাই প্রিন্সিপাল ভার্ব, কারণ পরে আর কোনো ভার্ব নাই, তিনি একাই আছে। আর আমরা তো প্রথমে একটা নিয়ম পড়ছি,
প্রিন্সিপাল ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স কমপ্লিট হতে পারে না। ওকে, আচ্ছা, আশা করি এইটুকু বুঝতে পারছেন। আমাকে একটু আপনারা জানিয়েছেন, দুই একজন প্রশ্ন করেছিলেন স্যার আরেকবার, আমি এই জন্য আরো একবার বলেছি। এবার চলে যাব স্যার অক্সিলারি ভার্বে। হ্যাঁ, একটু খেয়াল করেন অক্সিলারি ভার্বের হিসাবটা কেমন। অক্সিলারি ভার্ব হচ্ছে, আমরা যদি আমাদের ভাষায় বলি তাহলে স্যার প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে ওই ভার্বের টেন্সের মুড গঠনে সহযোগিতা করে। আবার বলছি, যেই ভার্ব প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে ওই ভার্বের টেন্স গঠনে সহযোগিতা করে। এখন একটু খেয়াল করেন, বলছে যেই ভার্বকে টেন্স, ভয়েস এবং মুড গঠনে সাহায্য করে তাকে আমরা কি বলবো? হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। অর্থাৎ সে প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করে, সবসময় মনে রাখতে হবে। সে কি করে? প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করে। তাহলে একটু কথা আমাদের মনে রাখতে হবে, আমি জাস্ট এখানে বলে দেই কই আছে এখানে। এই যে এখান থেকে নিচ্ছি সাহায্য করে, আর এখান থেকে নিচ্ছি প্রিন্সিপাল ভার্বকে। তাহলে এই দুইটাকে অ্যাডজাস্ট করেন, এটাই হচ্ছে অক্সিলারি ভার্ব। অর্থাৎ সে কি করে? প্রিন্সিপাল ভার্বকে কি করে? সবসময় সহযোগিতা করে। আচ্ছা স্যার, 5 নাম্বার ফর্মড কি ভার্ব? 5 নাম্বার কোথায় রেখে আসছি? 5 নাম্বার কই? 5 নম্বরে ফর্ম প্রিন্সিপাল ভার্ব। এখানে ক্যান অক্সিলারি ভার্ব, বিও অক্সিলারি ভার্ব, প্যাসিভ ভয়েসের জন্য ডাবল অক্সিলারি আসছে, এই আর কি ফর্ম প্রিন্সিপাল ভার্ব। এখানে ফর্ম প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, আবার যদি ফর্মটা না থাকতো তখন এটা প্রিন্সিপাল ভার্ব হইতো, এই আর কি। আচ্ছা, একটু খেয়াল করেন, তাহলে পরবর্তী অংশে যাই আমরা। এখানে আমাদের যে কথাটা বলা হচ্ছিল সেটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস বা মুড গঠনে সহযোগিতা করে। এখন এই অক্সিলারি ভার্ব গুলো আবার ভাগ করা আছে, দেখেন দেওয়া আছে কি স্যার? অক্সিলারি ভার্ব এখানে দেওয়া আছে যে ইংরেজি ব্যাকরণে অক্সিলারি ভার্বের সংখ্যা মোট কয়টি? 12টি। কমেন্টে লিখে রাখেন 12টি, এটা কিন্তু প্রশ্ন আসছিল একবার। হ্যাঁ, যে কমেন্টে একটু মনে রাখবেন অক্সিলারি ভার্ব কয়টা স্যার? 12টি, এটা কিন্তু পরীক্ষাতে এসেছিল। এখন দেখেন এই অক্সিলারি ভার্ব যে 12টি, সেই 12টি অক্সিলারি ভার্ব গুলা কি কি আছে দেখেন। এর মধ্যে বি ভার্ব আছে, বি এর মধ্যে কিন্তু এম ইজ আর ওয়াজ ওয়ার সব আছে এর মধ্যে। হ্যাঁ, এম ইজ আর, তারপর হচ্ছে ওয়াজ, ওয়ার, এই টাইপের সব আছে। এরপরে স্যার হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ আছে, হ্যাড আছে, এরপরে হ্যাজও আছে। ওকে, ডু ভার্বের মধ্যে ডিড আছে, ডান আছে। ওকে, এরপরে ক্যানের মধ্যে কুড আছে, মের মধ্যে মাইট আছে, শ্যালের সঙ্গে শুড আছে, উইলের সাথে উড আছে, মাস্ট আছে, নিড আছে, ডেয়ার আছে, ought to, used to, এই অক্সিলারি ভার্ব। এর মধ্যে নিচে যে ভার্বগুলো দেখতেছেন এই চারটা নিচে, এই চারটাকে আবার মডাল অক্সিলারি এবং সেমি মডাল বলা হয় সাধারণত। কি বলে স্যার এই চারটাকে? সেমি মডাল। আমি এগুলো আবার ক্লিয়ার করব। আপাতত কমেন্টে একটু লিখে রাখবেন অক্সিলারি ভার্ব কয়টা স্যার? 12টি। এগুলা কি কি? ওই যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু, ক্যান, মে, শ্যাল, উইল, মাস্ট, ডেয়ার, নিড, ought to, used to। আচ্ছা, এখন দেখেন এখানে কি বলছে? তবে প্রাইমারি অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব কয়টা স্যার? এখানে 14টা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। সেটা কি স্যার? বি ভার্বের মধ্যে যে কয়টা থাকবে, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব, এইগুলাকে বলে প্রাইমারি অক্সিলারি। কি স্যার? প্রাইমারি অক্সিলারি। আপনারা তাহলে একটু লিখে নিতে পারেন, আমি যদি কমেন্টে লিখতে বলি তাহলে পি এ মানে প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি হচ্ছে সকল বি ভার্ব, সকল ডু ভার্ব এবং সকল হ্যাভ ভার্ব, এদেরকে বলা হবে প্রাইমারি অক্সিলারি ভার্ব। আবার বলছি যে প্রাইমারি অক্সিলারি, আরেকটা আছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি দুইটার পার্ট আলাদা। হ্যাঁ, তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব। ওকে, ক্লাস চলতেছে, সমস্যা নাই। আপনার হয়তো নেট সমস্যা, যিনি বলছেন ক্লাস কি চলতেছে, আমার এখানে থেমে আছে। আচ্ছা, এটা গেল স্যার প্রাইমারি অক্সিলারি। এখন প্রাইমারি অক্সিলারি আর মডাল অক্সিলারির পার্থক্যটা আসলে কোথায় দেখেন। প্রাইমারি অক্সিলারি সে প্রিন্সিপাল ভার্ব হইতে পারে, আবার অক্সিলারি ভার্ব হইতে পারে, বাট মডাল অক্সিলারি ফিক্সড, সে সবসময় প্রিন্সিপাল ভার্ব হইতে পারবে না কখনোই, সবসময় মডাল অক্সিলারি ভার্বই হবে। হ্যাঁ, হ্যাঁ, শ্যালের সাথে শুড, উইলের সাথে উড কাউন্ট হবে, উইলের সাথে উড, শ্যালের সাথে শুড, উইলের সাথে উড, এটা ওখানে লেখা আছে। আচ্ছা, এখন দেখেন
এখানে লেখা আছে কথাটা কি স্যার, যে এই ভার্বগুলা প্রিন্সিপাল এবং অক্সিলারি উভয় রূপেই ব্যবহৃত হতে পারে। ওকে, আচ্ছা, আর মডাল অক্সিলারি হচ্ছে কখনোই প্রিন্সিপাল ভার্ব হতে পারে না। মডাল অক্সিলারি কোনগুলা? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এরা কখনোই প্রিন্সিপাল ভার্ব হতে পারবে না, ওরা সবসময় ফিক্সড মডাল অক্সিলারি। আরো একটা বিষয় আছে, মডাল অক্সিলারি পরে যে কোনো ভার্বের বেস ফর্ম বসে, বাট প্রাইমারি অক্সিলারি পরে ভার্বের সাথে আইএনজি হতে পারে, V3 হতে পারে, বা ভার্ব 1 ও হতে পারে। যেমন আমরা যদি প্যাসিভ ভয়েস করি, am is are এর পরে ভার্বের সাথে 3 হয়, আবার যদি কন্টিনিউয়াস টেন্স করি am is are এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। এটা তাহলে একটু নিচে দেখে আসবেন, সেটা হচ্ছে কি স্যার, নিচে লেখা আছে দেখেন বি ভার্ব। বি ভার্ব কোনগুলো? এই যে এখানে বি ভার্ব এই কয়টা, am is are was were be been been, have ভার্ব ওখানে have has had লেখা আছে। মডালস কয়টা? নিচে লেখা আছে দেখেন, shall, should, will, can, could, may, might। এই উইল এর সাথে উডও আছে, এটা এখানে লেখা নাই, হ্যাঁ, উইল এর সাথে উডও হবে। ওকে, উইলের সাথে এখানে উডও হবে। ওকে, এবার একটু কিছু প্রশ্ন দেখেন, আমি তখন আপনাদেরকে বলছিলাম যে স্যার প্রশ্নগুলো একটু খেয়াল করেন। প্রথম প্রশ্নটা বলছে which one is used both as auxiliary এবং প্রিন্সিপাল। তাহলে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল হইতে পারে যেই ভার্ব, সেটাকে কি বলি? প্রাইমারি অক্সিলারি। আর সেটা ছিল সকল বি ভার্ব। এই যে তার মধ্যে দেখেন এম দেওয়া আছে এইটা, বাট মে, মাইট, ক্যান, কুড, উইল, উড এগুলা অক্সিলারি, তবে মডেল অক্সিলারি এগুলো। হ্যাঁ, ঠিক আছে, এই কয়টা মডেল অক্সিলারি, যে কয়টা আমরা কেটে দিচ্ছি এগুলো মডেল অক্সিলারি। আর প্রাইমারি অক্সিলারি হচ্ছে যে এম, এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবেও কাজ করে, যেমন আই এম হাবিব এরকম বললে একা থাকবে, অথবা আই এম রিডিং বললে তখন অক্সিলারি কাজ করবে, দুইটা কাজ করবে। আচ্ছা, আরেকটা জায়গা পাচ্ছি 10 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ অক্সিলারি ভার্ব ইন ইংলিশ। ইংরেজিতে অক্সিলারি ভার্বের সংখ্যা কত? দেখেন আমি যে প্রশ্নটা তখন বলছিলাম যে 8 ছিল, এই জন্য দেখেন তাহলে অক্সিলারি ভার্ব কয়টা? 10 নম্বর উত্তর করেন তো দেখি মুখস্থ আছে কিনা। আর 11 নম্বরে বলছে ইংরেজি ভাষায় প্রাইমারি অক্সিলারি কয়টা? তাহলে শুধু অক্সিলারি বললে কয়টা, আর একটা হচ্ছে স্যার প্রাইমারি অক্সিলারি বললে কয়টা? এটা উত্তর করেন এই দুইটা। 10 এবং 11 নম্বর প্রশ্নের উত্তরটা করেন। হ্যাঁ, এই তো উত্তর করা শুরু করে গেছে 10 এবং 11। হ্যাঁ, ঠিক আছে, নাম্বার দিয়ে উত্তর করবেন, যে 10 নম্বরে এটা আর 12 নম্বরে এরকম উত্তর করবেন, কিন্তু উল্লেখ করে, নাম্বার উল্লেখ করে করে করবেন। হ্যাঁ, এ এন্ড বি যদি দেওয়া থাকে তাহলে ভুল আছে। আবার বলি এ এন্ড বি যদি দেওয়া থাকে তাহলে ভুল আছে। একজন বলছে স্যার আমার বইয়ে এ এন্ড বি দেওয়া আছে না। 12, হ্যাঁ, অক্সিলারি ভার্ব 12টি হবে, আর প্রাইমারি অক্সিলারি ভার্ব 14। দুইটারই উত্তর হচ্ছে স্যার বি। হ্যাঁ, ঠিক আছে, দুইটারই উত্তর কি হবে স্যার? বি। আচ্ছা, এবার আসেন স্যার ট্রানজিটিভ ভার্ব। ওকে, ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, ট্রানজিটিভ ভার্বটা আমি একটু অন্য জায়গা থেকে বুঝিয়ে নিয়েছি, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। আমরা তারপরে আবার এখানে এক্সাম্পলে চলে আসবো, কেমন? ট্রানজিটিভ ভার্ব,
ট্রানজিটিভ ভার্ব, আবার বলছি ট্রানজিটিভ ভার্বটা দেখবো। আমি এখানের অংশটুকু বাদ দিচ্ছি, এখানের প্র্যাকটিস গুলা করবো সরাসরি। তো আমি একটু ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব একসঙ্গে বুঝাই নিয়ে আসবো, তারপর এখানে প্র্যাকটিসে চলে আসবো, কেমন? একটু খেয়াল করবেন, কারণ এটা বাংলা ব্যাকরণে আছে, তো এই জন্য আমি রিলেট করে নিচ্ছি। ওকে, দেখেন ট্রানজিটিভ ভার্ব, এটার বাংলা হচ্ছে সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া। ওকে, আচ্ছা, সকর্মক ক্রিয়া। এখন আমি যদি এটাকে বলি স্যার, এক বাক্যে এক কথায় বলতে পারি, সেটা হচ্ছে যেই ভার্বের কর্ম, কর্মকে, এই যে কর্ম লিখছি না আমি, যে ভার্বের কর্ম, কর্মকে ইংলিশে বলে অবজেক্ট। তাহলে যেই ভার্বের অবজেক্ট থাকে, যেই ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। আবার বলছি যে যেই ভার্বের অবজেক্ট থাকে তাকে কি বলা হয়? সেটাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। একটু খেয়াল করব, এখন অবজেক্ট কাকে বলে? অবজেক্ট হচ্ছে স্যার এই যে ভার্ব থাকবে সেন্টেন্সের, সেই ভার্বকে প্রশ্ন করতে হবে কি অথবা কাকে। এই কি অথবা কাকে দিয়ে প্রশ্ন যদি আমরা করি, কাকে দিয়ে যদি আমরা কখনো প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর যেটা আসবে, এই প্রশ্নের উত্তর যেটা আসবে সেটাই মূলত আমাদের অবজেক্ট। কি হয় স্যার? অবজেক্ট। অর্থাৎ উত্তর কি হবে? অবজেক্ট। প্রশ্ন করব কি বা কাকে দিয়ে, কাকে প্রশ্ন করব? ভার্বকে। অর্থাৎ ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, সেটার যদি উত্তর আসে ভার্বের পরে, তাহলে বুঝতে হবে অবজেক্ট আছে, তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। এখন খেয়াল করেন, আমি যদি বলি যে স্যার উত্তর আসে নাই, তখন তাকে কি বলা হয়? ইনট্রানজিটিভ ভার্ব, মানে অকর্মক ক্রিয়া বলে। মানে ট্রানজিটিভ ভার্বের সাথে আরো একটা ভার্ব শিখবো, এই জন্য আমি এর সাথে বলতেছি স্যার ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে অকর্মক, যার অবজেক্ট থাকে না, মানে উত্তর পাবো না। তো একসঙ্গে শিখে ফেলতেছি। খেয়াল করেন, কোন জায়গায় যদি দেখেন এরকম লেখা আছে বার্ডস, এরপর লিখলাম স্যার ফ্লাই, তারপর হচ্ছে ইন দা স্কাই। একটু খেয়াল করে বোঝার চেষ্টা করবেন, সেন্টেন্সে ভার্ব হচ্ছে কোনটা? ফ্লাই। এখন আপনি প্রশ্ন করবেন এইটুকুকে, তাহলে বার্ডস ফ্লাই মানে কি? পাখি ওড়ে। এখন যদি আপনি প্রশ্ন করেন পাখি ওড়ে, তার সাথে কি দিয়ে অথবা কাকে দিয়ে, তাহলে কেমন প্রশ্ন হয়? যে কি পাখি ওড়ে, তার উত্তর কি স্কাই পাখি ওড়ে? কাকে পাখি ওড়ে, তার উত্তর কি স্কাই? বরং উত্তর হচ্ছে পাখি কোথায় ওড়ে। তাহলে কি বা কাকের উত্তর নাই, যেহেতু কি বা কাকে এই দুইটা শব্দের উত্তর এখানে নাই, তার মানে ফ্লাই যেটা, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, মানে তার অবজেক্ট নাই। বাট আমি যদি নিচে একটা সেন্টেন্স দেখি, ধরেন লেখা আছে বার্ডস, এরপর লিখলাম লাইকস, বার্ডস লাইক ফ্রিডম, পাখি স্বাধীনতা পছন্দ করে। খেয়াল করেন, এখন যদি আমি প্রশ্ন করি পাখি পছন্দ করে স্যার, পাখি কি পছন্দ করে? ফ্রিডম পছন্দ করে। এটা তাহলে বুঝতে হবে অবজেক্ট। ওকে, যেহেতু এটাকে অবজেক্ট পাচ্ছি, তাহলে লাইক যেটা, এটাকে বলবো ট্রানজিটিভ ভার্ব, মানে এটা অবজেক্ট আছে। আবার ধরেন যদি দেখেন কোথাও লেখা আছে শি, তারপর হচ্ছে কল্ড মি, সে আমাকে ডেকেছিল, তাহলে সে ডেকেছিল, কাকে ডেকেছিল? কাকের উত্তর কি? আমাকে। তাহলে বুঝতে হবে এটাও অবজেক্ট। এই জন্য বলছি যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, মানে অবজেক্ট। আর এই ভার্ব গুলাকে বলবো আমরা ট্রানজিটিভ ভার্ব। আর প্রথমে উত্তর পাই না, ওটাকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ কি বা কাকের উত্তর থাকে না বা অবজেক্ট থাকে না। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছি ভাইয়া এই জায়গা থেকে? তাহলে আমরা ওখানে প্রশ্নে যাব। এটুকু ক্লিয়ার বুঝতে পারছি কিনা আমাকে একটু কমেন্টসে জানাবেন। যে ট্রানজিটিভ ভার্ব স্যার অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। ট্রানজিটিভ ভার্বে কি বা কাকে প্রশ্নের উত্তর থাকে, ইনট্রানজিটিভ ভার্বে কি বা কাকে প্রশ্নের উত্তর থাকে না। এটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্টসে জানাই।
ওকে ফাইন, তাহলে ক্লিয়ার বসছি। আবার বলছি, দুই একজন বলছে, একজন বলছে যে স্যার আরেকবার বলেন, সেটা বলছি স্যার ট্রানজিটিভ ভার্বের পরে কি বা কাকে প্রশ্নের উত্তর থাকে, মানে অবজেক্ট থাকে। ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, মানে কি বা কাকে প্রশ্নের উত্তর থাকে না। যদি এটুকু ক্লিয়ার বুঝতে পারি, তাহলে আমরা এবার আগের মতো আমাদের যে মাস্টার বইয়ের যে প্র্যাকটিস গুলো সেখানে যাব। কারণ ওই হিজিবি যে অংশটা আসলে অনেক সময় বুঝতে কষ্ট হয় আপনাদের, এই জন্য আমি এভাবে নিয়েছি। একটু খেয়াল করবো স্যার, আমি একটা দুইটা দেখাই দিব, তারপরে আপনারা উত্তরগুলো করবেন। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করেন। 12 নম্বর যে প্রশ্নটা বলছে হি টুক শেল্টার, কোথায় নিয়ে সেটা পরে দেখি। তাহলে হি টুক মানে সে নিয়েছিল, কি নিয়েছিল? শেল্টার নিয়েছিল, মানে আশ্রয় নিয়েছিল। তাহলে কির উত্তর এখানে আছে, তাহলে কির উত্তর যেহেতু আছে, তাহলে এটাকে আমরা কি বলবো স্যার? ট্রানজিটিভ ভার্ব বলবো। কি বলবো? ট্রানজিটিভ। কারণ হি টুক এটাকে যদি প্রশ্ন করি কি দিয়ে, তার উত্তর হচ্ছে শেল্টার, আশ্রয়। তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। দেখেন এরপরের প্রশ্ন কি বলছে, মাদার বা ফাদার লাভস মি, মা আমাকে ভালোবাসে। তাহলে মা ভালোবাসে, কাকে ভালোবাসে? কাকের উত্তর আছে, যেহেতু কাকের উত্তর আছে, উত্তরটা হচ্ছে আমাকে। তাহলে এটাও আমাদের ট্রানজিটিভ ভার্ব। এটা যদি বুঝতে পারেন, তাহলে একটু খেয়াল করেন 14 এবং 15 এই দুইটা উত্তর একটু করে দিবেন আপনারা। 14 এবং 15 উত্তর কি হবে? ওকে ফাইন, 14 এবং 15, তাহলে এই দুইটাও কি হচ্ছে? দেখেন দা বয় রিডস, ছেলেটি পড়ে, কি পড়ে? বই পড়ে, উত্তর শেষ। তার মানে ট্রানজিটিভ ভার্ব। আবার পরের প্রশ্ন বলছে হি রাইটস এ লেটার, তাহলে হি রাইটস সে লেখে, কি লেখে? একটা চিঠি লেখে। তাহলে কি উত্তর আছে? তার মানে এটাও ট্রানজিটিভ ভার্ব। ওকে, আশা করি এই অংশটা বুঝতে পারছেন। পরে আছে ইনট্রানজিটিভ ভার্ব, জাস্ট উত্তরগুলো একটু দেখবেন, দুই একটা প্রশ্ন একটু দেখবেন। প্রশ্ন দেখেন বলছে মাদার লাভস, মা হাসে। আচ্ছা মা হাসে, অবজেক্ট তো নাই, মানে কোনো ওয়ার্ডই নাই, তার মানে এটা ইনট্রানজিটিভ ভার্ব। এরপরে দেখেন কি বলছে, হাফিং এন্ড পাফিং। এরপর হচ্ছে উই অ্যারাইভড এট দ্য ক্লাসরুম, হ্যাঁ, ডোর উইথ অনলি 7 সেকেন্ডস টু স্পেয়ার। ইন দিস সেন্টেন্স দ্য ভার্ব অ্যারাইভড। তাহলে এই যে অ্যারাইভড দেখেন, তাহলে আমরা পৌঁছেছি। এবার একটু খেয়াল করেন, আমরা পৌঁছেছিলাম, এটাকে যদি প্রশ্ন করেন কি দিয়ে, যে আমরা কি পৌঁছেছিলাম, তার উত্তর কি হয়? প্রশ্নই তো হয় না। অথবা যদি প্রশ্ন করেন আমরা কাকে পৌঁছেছিলাম, এটা তো প্রশ্নই হয় না, হয় বলেন তো? এটা দিয়ে প্রশ্নই হয় না, কি বা কাকে দিয়ে, উত্তর কই পাবো? হ্যাঁ, এখানে বরং আছে কি, আমরা কোথায় পৌঁছেছিলাম? ক্লাসরুমে পৌঁছেছিলাম, মানে ক্লাসরুমের দরজায়। এরপর কি বলছে, উইথ অনলি 7 সেকেন্ডস। এরপর কখন পৌঁছেছিলাম? মাত্র 7 সেকেন্ডের মধ্যে। কেন পৌঁছেছিলাম? ওখানে লেখা আছে টু স্পেয়ার, একবারে 7 সেকেন্ড সময়ের মধ্যে আমরা পৌঁছেছিলাম। ওকে, তাহলে হিসাবটা হচ্ছে কেমন, যে স্যার কি বা কাকে দিয়ে প্রশ্নই করা যায় না। উই অ্যারাইভড যে কথাটা বলছি, এটাকে কি বা কাকে দিয়ে প্রশ্নই করা যায় না। তাহলে এই জন্য এটা হচ্ছে আমাদের কোন ভার্ব স্যার? এটা ইনট্রানজিটিভ ভার্ব। এরপর একটু খেয়াল করেন 18 নম্বর যে প্রশ্নটা কি বলছে, হুইচ ওয়ান ইজ ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা এই সেন্টেন্সের ক্ষেত্রে দেখেন কি বলছে, একটা বলছে লাই, রাইজ, সিট হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা এই যে রেইজ, এখানে কিন্তু বলছে ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলা, লে, রেইজ এবং সিট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে হিসাবটা একটু দেখেন, এটা কিন্তু অনেকটা মুখস্থ করার মতো। সিট এবং সিট ডাউন, বসো, কোথায় বসবা এটার উত্তর হয়। কাকে বসো এটা উত্তর হয় না। রাইজ মানে উঠাও, যেমন সান রাইজ হয়, বাট রেইজ মানে উঠানো, ওইটা আবার হয়। ওকে, লাই যেটা শুয়ে থাকা, এটা হয় না। তাহলে আপনারা একটু মুখস্থ করে নিতে পারেন বা কমেন্টে লিখে নিতে পারেন, এই যে লাই, তারপর রাইজ এবং সিট, লাই, রাইজ এবং সিট। আবার বলছি লাই, রাইজ এবং সিট এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, আর লে, রেইজ এবং সেট এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো এটা আলাদা রাখেন, সমস্যা নাই, এইটা রাখেন প্রয়োজনীয়, কারণ ওটা তো আপনি অর্থ দেখলে বুঝতে পারবেন।
জাস্ট এটা একটু রাখেন, লাই, রাইজ এবং সিট, এদেরকে বলা হবে আইটিভি, মানে ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, হ্যাঁ প্রিন্সিপাল ভার্ব হয়। প্রিন্সিপাল ভার্বের সাথে ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ কে মিল করবেন না। হ্যাঁ, প্রিন্সিপাল ভার্ব অবশ্যই ওখানে প্রিন্সিপাল ভার্ব, বাট উত্তর যখন ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ যাচ্ছে তাহলে ট্রানজিটিভ উত্তরই করবেন। এখানে এই যে যে অংশগুলো দেওয়া দেখতেছেন এগুলা ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ এর মধ্যে আসছে। ওকে, কি যেন বলছিল, কই যেন রিড, এই যে এখানে যে স্যার এটা তো প্রিন্সিপাল ভার্ব হয়। আচ্ছা, একটা কথা হচ্ছে এটা প্রিন্সিপাল ভার্ব আবার ট্রানজিটিভ ভার্ব দুইটাই হয়, কিন্তু অপশনে দুইটাই থাকলে অবজেক্ট নেওয়ার কারণে সুনির্দিষ্টভাবে ভার্বটিকে ট্রানজিটিভ উত্তর করতে হবে। ট্রানজিটিভ না থাকলে তখন প্রিন্সিপাল উত্তর করতে পারতাম। হ্যাঁ, এটা মাথায় রাখবো। হ্যাঁ, লাই, তারপরে রাইজ এন্ড সিট, এগুলা ট্রানজিটিভ ভার্ব, এভাবে একটু লিখে নেবেন। আর নিচে আছে দেখেন, দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, তাহলে দরজা খুলে গিয়েছিল, কি দরজা খুলছিল, কাকে দরজা খুলছিল, প্রশ্ন হয়? হয় না। কিভাবে খুলছিল সেটা হয় প্রশ্ন। তাহলে এটাও আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, আইটিভি যেটাকে বললাম। ওকে, আচ্ছা ঠিক আছে, এরপর আমরা নেক্সট পেজে যাই। আচ্ছা, প্রশ্ন বলছে ফায়ার বার্নস, পরে আর কিছু নাই, তার মানে এটা ইনট্রানজিটিভ ভার্ব, মানে অবজেক্টের জায়গায় কিছুই নাই। তাহলে কি করবো স্যার? অপশনে চিন্তার দরকার নাই, আর অবজেক্টই তো নাই। এটা এটা 20 নাম্বার প্রশ্ন ছিল যে ইনট্রানজিটিভ ভার্ব, which one is not a type of incomplete verb। আচ্ছা, ইনকমপ্লিট ভার্ব কোনটি? এখানে বলছে which of the following is not a incomplete verb। মানে ইনকমপ্লিট মানে কি? কমপ্লিট ভার্ব মানে যে অবজেক্ট থাকে, আর ইনকমপ্লিট মানে অবজেক্ট থাকে না, যদি আমরা ডিটেইলস বলি। এখন প্রশ্নটা একটু ভালো করে বুঝবেন, এখানে এই প্রশ্নটা কিন্তু অনেকে বুঝে না। প্রশ্নটা হচ্ছে কি বলছে, আর এখানে দেখেন লেখা আছে ইনট্রানজিটিভ ভার্ব গুলো শুধু একা সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে। তার মানে ইনট্রানজিটিভ ভার্ব যেটা, ওটার অবজেক্ট না থাকলেও চলে। বুঝতে পারছেন? ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট না থাকলেও চলে। তো এখানে বলছে ইনকমপ্লিট মানে কমপ্লিট না, কারণ এখানে আবার নট কথাটা বলছে যে কমপ্লিট না নাকি ইনকমপ্লিট না। ইনকমপ্লিট না যদি বলি স্যার অসম্পূর্ণ নয়, আপনি কথাটা একটু ভালো করে বুঝবেন, অসম্পূর্ণ, এটুকুর অর্থ অসম্পূর্ণ। হ্যাঁ, আর এটুকু হচ্ছে নয়। আচ্ছা, আমি যদি বলি অসম্পূর্ণ নয়, তাহলে তার অর্থটা কি দাঁড়ায় বলেন তো? তার অর্থ হচ্ছে সম্পূর্ণ। আমি যদি আপনাকে বলি যে গরম নয়, তার মানে কি দাঁড়ায়? ঠান্ডা। তো যখন বলছে অসম্পূর্ণ নয়, তাহলে উত্তরটা হচ্ছে এটা সম্পূর্ণকে বোঝাচ্ছে, কমপ্লিট ভার্ব। আর কমপ্লিট ভার্ব কোনটা? কমপ্লিট ভার্বই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যেই ভার্ব একাই অর্থ প্রকাশ করতে পারে। সুতরাং এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এটা অনেকের বুঝতে অসুবিধা হয়। আবার বলছি, প্রশ্নটা বলছে নিচের কোন ভার্বটি অসম্পূর্ণ ভার্ব নয়, মানে সম্পূর্ণ ভার্ব বা কমপ্লিট ভার্ব কোনটা? কমপ্লিট ভার্ব কোনটা? অবজেক্ট ছাড়াও যেই ভার্ব অর্থ প্রকাশ করতে পারে তাকে কমপ্লিট ভার্ব বলে। আর সেটাই হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, যার অবজেক্ট থাকে না। ওকে, বুঝতে পারছি তো? না হলে নিচের এই ডেফিনেশনটা একটু ভালো করে পড়ে নেবেন, কেমন? যখন প্রয়োজন হবে তখন দেখবেন। পরে 22 নম্বর প্রশ্নটা দেখেন, বলছে শি স্লিপস, স্লিপস এর পরে আর কিছুই নাই, তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব, সোজা কথা, যেহেতু আর পরে নাই। আচ্ছা, ইনডিরেক্ট অবজেক্ট আর ডিরেক্ট অবজেক্ট দুইটা এখানে কথা বলছে স্যার। ডিরেক্ট অবজেক্টকে বাংলাতে বলে মুখ্য কর্ম। কি বলে স্যার? মুখ্য কর্ম। আমি আবার বলে দিচ্ছি, ডিরেক্ট অবজেক্টকে বাংলায় বলে মুখ্য কর্ম। সহজভাবে চিন্তা করবেন, বস্তু, সকল বস্তু হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট কোনটা স্যার? এটাকে বলে গৌণ কর্ম। গৌণ কর্ম, গৌণ কর্ম মানে এটা ব্যক্তি, অর্থাৎ ব্যক্তি হলে তাকে বলবো গৌণ কর্ম বা ইনডিরেক্ট অবজেক্ট, আর বস্তু হলে তাকে বলবো ডিরেক্ট অবজেক্ট বা বস্তু। এখন দেখেন প্রশ্নটা যাই থাকুক, আমি যদি একটু নিচের দিকে আপনাদেরকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে যাই।
আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন আইটেম ইন দ্য সেন্টেন্স। হুম ডু ইউ লাইক, তুমি কাকে পছন্দ করো। আচ্ছা কাকে বলতে যে হুম, যখন বলছি কাকে, তার মানে এটা ব্যক্তিকে বোঝায়। কাকে বলতে কোনো ব্যক্তিকে বোঝায়। যেহেতু ব্যক্তি একটা কথা, ব্যক্তি হলে একরকম, বস্তু হইলে একরকম। এখন একটু খেয়াল করেন, এখানে কিন্তু আরেকটা বিষয় একটু খেয়াল করে আপনাদেরকে, তাহলে একটু সুবিধা হবে। নিচের এখানে একটু ভালো করে দেখেন, বাক্যে ভার্বের একটি মাত্র অবজেক্ট ব্যক্তি বা বস্তু থাকলে তাকে ডিরেক্ট অবজেক্ট আমরা বলতে পারবো। একটি থাকলে আবার নিয়মটা আলাদা। যেমন হি ওয়াজ রিডিং এ বুক, এ বুক এটা দেওয়া আছে, আবার শি লাইকস মি এটা দেওয়া আছে। মানে যখন একটা থাকবে তখন আর কোনো চিন্তা নাই, একটা থাকলেই সেটা ডিরেক্ট অবজেক্ট বা মুখ্য কর্ম, কারণ অবজেক্ট তো একটা। বাট যখন দুইটা থাকবে তখন ব্যক্তি এবং বস্তুর মধ্যে পার্থক্য আছে। আমি এই জন্য একটু আলাদা জায়গা থেকে বুঝিয়ে নিয়ে এসে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। একটু খেয়াল করবেন, এখানে একটা সেন্টেন্স দেখেন, হি, এরপর হচ্ছে গেভ আ বুক, সে একটা বই দিয়েছিল। তার মানে একটা অবজেক্ট নাই, যে একটা বই বস্তু, এটাই হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট বাংলাতে যেটাকে বলে মুখ্য কর্ম। ওকে, মুখ্য কর্ম। আচ্ছা আরেকটা জায়গায় দেখেন, যদি বলি যে হি, তারপরে বলা হচ্ছে স্যার কল্ড মি, এখানেও একটা মাত্রই অবজেক্ট আছে, আর অবজেক্ট নাই। তার মানে এটা ব্যক্তি, ঠিক আছে, কিন্তু এরপরেও এটা কি স্যার, ব্যক্তি হইলেও একটাই আছে। একটা যেহেতু আছে, এটাকেও আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট বা মুখ্য কর্ম। ওকে, আচ্ছা এখন খেয়াল করেন, যদি প্রশ্নটা এমন হয় যে হি, তারপর বলছে স্যার গেভ, এরপরে মি, এরপরে লিখলাম আ বুক, তাহলে এবার সে আমাকে দিয়েছিল, কি দিয়েছিল, একটা বই। কাকে দিয়েছিল, আমাকে। কয়টা অবজেক্ট আছে স্যার এখানে, দুইটা। এটাও একটা অবজেক্ট, এটাও একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট না। যেহেতু দুইটা অবজেক্ট, এর মধ্যে এটা হচ্ছে স্যার ব্যক্তি, এটা ব্যক্তি। এই ব্যক্তি মানে এখন এটাকে আমরা বলবো স্যার গৌণ কর্ম বা ইনডিরেক্ট অবজেক্ট। কি স্যার, গৌণ কর্ম বা ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, আর এই যে এ বুক, বই, এটা হচ্ছে স্যার বস্তু। বস্তু, আর বস্তু মানে এটাকে এখন বলবো মুখ্য কর্ম বা ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা আমার কথাটুকু ক্লিয়ার বুঝতে পারছি স্যার? যখন একা একা থাকবে তখন প্রত্যেকটাই মুখ্য কর্ম বা ডিরেক্ট অবজেক্ট, বাট যখন একটা সেন্টেন্সে ডাবল অবজেক্ট থাকবে, একটা ব্যক্তি এবং একটা বস্তু, তাহলে যেটা ব্যক্তি হবে সেই ব্যক্তিটা হবে আমাদের মুখ্য, সরি গৌণ কর্ম বা ইনডিরেক্ট অবজেক্ট, বস্তু হবে ডিরেক্ট অবজেক্ট বা মুখ্য কর্ম। ঠিক আছে, এটুকু ক্লিয়ার বুঝছি কিনা স্যার? একটু কমেন্টে জানান যে এটুকু ক্লিয়ার বুঝছি কিনা। এ পর্যন্ত ক্লিয়ার বুঝছি কিনা? এটুকু যদি বুঝে থাকেন, এবার একটু প্র্যাকটিস দেখতে চাই। হ্যাঁ, এবার একটু খেয়াল করেন, প্রশ্ন বলছে 23 নম্বরে, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন আইটেম ইন দ্য সেন্টেন্স হুম ডু ইউ লাইক। আচ্ছা ডু ইউ লাইক মোস্ট, তুমি কাকে বেশি পছন্দ করো। হুম এটা একটা মাত্রই অবজেক্ট আছে, যে তুমি পছন্দ করো। এখন যদি বলি কাকে, সেই কাকের উত্তর হচ্ছে এটা। যেহেতু একটা মাত্রই অবজেক্ট আছে, প্রশ্নবোধক চিহ্ন হলে অবজেক্ট শুরুতে থাকে এই আর কি, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে, তাহলে এটাকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট। আরেকটা জায়গায় বলছো হোয়াট ডিড ইউ টেল হার, তুমি তাকে কি বলেছিলে। তো কি বলেছিলে, এটাও একটা মাত্র ওয়ার্ডই আছে অবজেক্ট আকারে, তাহলে এটাও আমাদের কোন অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা এখন কথা হচ্ছে স্যার ইনডিরেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট ব্যবহার করার নিয়ম। এখানে একটা কথা আছে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট ব্যবহার করার নিয়ম। তো সাধারণ নিয়ম হচ্ছে স্যার, যদি কখনো দেখেন ব্যক্তিবাচকটা শুরুতে বসে, বস্তুবাচকটা পরে বসে, বাট যদি কখনো বস্তুবাচকের জায়গাটায় ব্যক্তিবাচক আগে চলে আসে, তার আগে একটু বসাতে হয়। এটা এই জায়গাটা থেকে আমরা অন্য জায়গায় একটু ভালো বুঝবো। আমি এখানে প্রশ্ন আপনাদেরকে দিব, সমস্যা নাই, প্রশ্ন দিব, একটু খেয়াল করবেন, প্রশ্ন দিলে ভালো হবে। একটু দেখেন এখানে কি বলছে প্রশ্নটা, বলছে ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট মানে কি স্যার বলছিলাম, ব্যক্তি, মনে আছে না? ডিরেক্ট অবজেক্টের পূর্বে বসে, এটা হচ্ছে বস্তু।
তাহলে ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট যেটা দুইটা কথা, তবে ইনডিরেক্ট অবজেক্টটা আর ডিরেক্ট অবজেক্টের পজিশন যেটা, সেটা সবসময় বস্তুবাচক যেটা তার আগে ব্যক্তি বসে। যেমন আমি বলেছিলাম আপনাদেরকে, যেমন বলছিলাম শি, এরপর যদি বলি যে গেভ, এরপরে মি, এরপরে আ ফ্লাওয়ার। দেখেন একটু বোঝার চেষ্টা করবেন সেন্টেন্স দেখে। শি গেভ, সে দিয়েছিল, কাকে দিয়েছিল? আমাকে। কি দিয়েছিল? একটা ফুল। তাহলে আমাকে, এই যে ব্যক্তি, এটাকে আমরা বলছিলাম কি স্যার? ইনডিরেক্ট অবজেক্ট। নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেহেতু এটা ব্যক্তি বা গৌণ কর্ম। আর এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, যেহেতু বস্তু বা মুখ্য কর্ম। তাহলে হিসাবটা হচ্ছে স্যার, এই যে দেখতেছেন ব্যক্তিবাচকটা আগে বসে, বস্তুবাচকটা পরে বসে। বাট যদি কখনো এই দুইটা রিপ্লেস করা হয়, যেমন ধরেন আমি যদি লিখতাম এরকম যে শি, এরপরে স্যার গেভ, এবার এ ফ্লাওয়ারটা যদি আগে লিখতাম, মানে ওই বস্তুবাচকটাকে আগে লিখতাম, আর এটাকে যদি পরে লিখতাম এই পাশে, তখন পূর্বে আমাকে একটা মানে প্রিপোজিশন বসাতে হয়। যেমন এখানে টু বসালাম, তাহলে টু মি। অর্থাৎ এটা হচ্ছে সিস্টেম যে স্যার, যদি ব্যক্তি এবং বস্তু এই দুইটা আগে ব্যক্তি পরে বস্তু বসে, বাট কোনো কারণে যদি ব্যক্তিটা পরে বসে, তাহলে তার আগে একটা প্রিপোজিশন বসাতে হবে। এটুকু বুঝতে পারছি না স্যার? তবে এখানে একটা কথা আছে স্যার, কিছু কিছু জায়গায় আছে যেটা গ্রুপ ভার্বে প্রিপোজিশন ফিক্স থাকে, সেক্ষেত্রে কিন্তু এই নিয়ম খাটে না। ওটা আমরা দেখাবো একটু পরে। এটুকু বুঝছেন কিনা একটু আমাকে কমেন্টে জানান, এটুকু বুঝছেন কিনা। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করেন, এখানে একটা কথা বলছে যে ব্যতিক্রম কিছু। যেমন এখানে একটা প্রশ্ন অলরেডি আসছে, যেমন আই প্রেজেন্টেড হার, এটা ব্যক্তি, তো তাহলে এ রোজ হইতে পারতো। বাট এই যে প্রেজেন্ট ডট ডট দিয়ে, হার দিয়ে, উইথ, প্রেজেন্ট সামথিং উইথ, এটা হচ্ছে ফ্রেজ সরাসরি বা গ্রুপ ভার্ব বলে, এগুলো ব্যতিক্রম। যেমন আই প্রেজেন্টেড হার উইথ এ রোজ, আমি তাকে একটা গোলাপ উপহার দিয়েছিলাম বা গোলাপ দিয়ে সারপ্রাইজ দিয়েছিলাম। যেমন শি প্রোভাইডেড মি উইথ এ ফ্যান, সে আমাকে একটা ফ্যান দিয়েছিল। তাহলে প্রোভাইডেড মি উইথ সামথিং, এই যে এগুলো হচ্ছে, যেমন হি সাপ্লাইড আস উইথ ফুড, সে আমাদেরকে খাদ্য সাপ্লাই দিছিল। এগুলা ব্যতিক্রম। আর নিচে যদি নিয়মগুলা দেখেন, এখানে সেইগুলা থেকে আসছে, ব্যতিক্রম থেকে আসছে। তো আমি একটু নিচের প্রশ্নগুলা চলে যাই। দেখেন বলছে কি, চুজ দা কারেক্ট সেন্টেন্স। যেহেতু প্রেজেন্টেড আছে, তাহলে বুঝতে হবে উইথ দিয়ে কাজ করতে হবে। এই যে আই প্রেজেন্টেড হার উইথ আ ফ্লাওয়ার। আচ্ছা, আবার দেখেন নিচে বলছে মিস্টার লুবনা হ্যাজ রিটার্ন। তো মিস্টার লুবনা হ্যাজ রিটার্ন দ্য ওয়ালেট টু ইটস অরিজিনাল ওনার। তাহলে দ্য ওয়ালেট এটা হচ্ছে স্যার বস্তু, হ্যাঁ, আর ইটস অরিজিনাল ওনার, ওনার মানে ব্যক্তি। ওকে, তাহলে এটা হচ্ছে স্যার ব্যক্তি, আর এটা হচ্ছে ওয়ালেট, যেটা এটা বস্তু। যেহেতু ব্যক্তিটা পরে বসছে, সুতরাং মাঝখানে একটা টু বসছে, এই যে এই জায়গাটায়। ওকে, যে ব্যক্তি এবং বস্তু মাঝখানে একটা টু বসছে, এই হচ্ছে নিয়ম। যখন ব্যক্তি এবং বস্তু পাশাপাশি বসে, ব্যক্তি যদি কোনো কারণে পরে বসে, তার আগে আমরা প্রিপোজিশন ব্যবহার করব। ওকে, আচ্ছা, এবার আমরা এরপরে নেক্সট পেজে যাই। দেখেন এখানে প্রশ্ন কি বলছে, 27 নম্বর প্রশ্ন, একটু আপনারা উত্তর করবেন। 27 এবং 28 নম্বর প্রশ্ন, এগুলো আপনারা একটু উত্তর করবেন। ওকে, 27, 28 এবং 29। ওকে, এই 27 নম্বর প্রশ্ন, 28 নম্বর এবং 29 নম্বর প্রশ্ন উত্তর করবেন নিজেরা।
আচ্ছা, এবার একটু আসি স্যার। 27 নম্বর কি বলছে? দ্য প্রফেসর গেভ, মানে প্রফেসর দিয়েছিল। এখন প্রফেসর কি দিয়েছিল দেখেন, প্রশ্নটা হচ্ছে ক্লাসকে দিয়েছিল একটা অ্যাসাইনমেন্ট। এখন ক্লাস যেটা, এই দা ক্লাস বলতে আসলে ক্লাস তো কোনো বস্তু নয়, ক্লাসের মানুষজন যারা তাদেরকে বোঝাচ্ছে, এটা হচ্ছে ব্যক্তি, দা ক্লাস। আর কি দিয়েছিল? একটা টাফ অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে তাদের কাজ, অর্থাৎ এটা হচ্ছে বস্তু আর এটা হচ্ছে ব্যক্তি। আমরা বলছি কি সাধারণ নিয়ম অনুসারে আগে ব্যক্তি বসাতে হবে পরে বস্তু, বাট বাই চান্স যদি তারা উল্টায় যায় তখন কি হবে স্যার? অবশ্যই সেক্ষেত্রে একটা টু বসাতে হবে। বাট এখানে অপশনে অলরেডি এটা আছে, এটা যদি না থাকতো তাহলে আমরা এটা করতে পারতাম যে অ্যান অ্যাসাইনমেন্ট, যদিও এখানে টাফ লেখা আছে এটা ওই জন্য ভুল আছে, এই জন্য এটা আসতেছে না। ওকে, বাকিগুলো একটু নিয়মে ভুল আছে, শুধু এই একটাই আছে যে এটা ব্যক্তি আর এটা বস্তু, এই জন্য আগে ব্যক্তি বলছে পরে বস্তু, মাঝখানে কোনো প্রিপোজিশন নাই। 28 নম্বরে কি বলছে? উই গেভ এ মিল। তাহলে দেখেন উই গেভ আমরা দিয়েছিলাম, এ মিল একটা খাবার দিয়েছিলেন, এটা বস্তু, অর্থাৎ এখানে কোনো ব্যক্তি হতে পারে। তাহলে ব্যক্তি যেহেতু আমাদের লাগবে, এখানে দেওয়া আছে দ্য ভিজিটর্স। এট দ্য ভিজিটর্স হয় না কখনো, কারণ সবগুলা শুরুতে প্রিপোজিশন আছে। দেখেন এই প্রিপোজিশন হইতো যদি লাস্টে হইতো এই কথাটা। ওকে, তো এইটা এই জন্য আমাদের এটা বসছে উত্তর, যার শুরুতে কোনো প্রিপোজিশন বসবে না, কারণ আগে ব্যক্তি পরে বস্তু। তারপরে দেখেন এটাও বস্তু এবং দিয়েছিল কাকে? হিজ ফ্রেন্ডস। বাকিগুলা শুরুতে দেখেন প্রিপোজিশন আছে, অর্থাৎ প্রিপোজিশন হবে না। হ্যাঁ, যদি ফ্রেন্ডসটা এই পরে লিখতাম তখন টু হইতে পারতো, এই আর কি। তো আশা করি বুঝতে পারছেন। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার। আমরা তাহলে আজকের ক্লাসের শেষের দিকে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্যার কমপ্লিমেন্ট। আচ্ছা, কমপ্লিমেন্ট কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্য আছে, হ্যাঁ, অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্যটা একটু আলাদা। ওকে, আচ্ছা, কমপ্লিমেন্ট আমি অন্য জায়গা থেকে বুঝিয়ে নিয়ে আসি এখান থেকে, তাহলে ভালো হবে। জাস্ট একটু বোঝার চেষ্টা করবেন। সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে ওই অবজেক্টকে কমপ্লিমেন্ট বলে। হ্যাঁ, ওই অবজেক্টকে কমপ্লিমেন্ট বলে। কেউ দয়া করে এইটুকু মুখস্থ দরকার নাই, আমি জাস্ট একটা সেন্টেন্স লিখি তাহলে বুঝতে পারবেন। ধরেন লেখা আছে হি, এরপরে ইজ, এরপরে এ ডক্টর। এখন আমি যদি প্রশ্ন করি হি ইজ, সে হয় কি, কির উত্তর আছে এ ডক্টর, এটা আমার অবজেক্ট, একটু খেয়াল করেন। আচ্ছা, আরেকটি জায়গায় কি লেখা হচ্ছে? হি, এরপর লিখলাম কল্ড, তারপর হচ্ছে মি। তাহলে সে ডেকেছিল, কাকে ডেকেছিল? আমাকে, এটা অবজেক্ট। এখন খেয়াল করবেন যেটা, সেটা হচ্ছে মূলত আসলে অবজেক্ট, বাট আমরা অবজেক্ট বলতে পারবো না। উপরেরটা দেখেন, সে এবং ডক্টর একই ব্যক্তি, তার মানে এই ডক্টরের পদবি হচ্ছে মূলত সে, তার পদবি হচ্ছে ডক্টর। তাহলে হিসাবটা হচ্ছে স্যার, যদি এই সাবজেক্ট এবং অবজেক্ট যেহেতু একই ব্যক্তি, তাহলে এটাকে অবজেক্ট না বলে এটাকে বলতে হবে কমপ্লিমেন্ট, বা এই ব্যক্তির প্রশংসা বা পদবি। আর এখানে হি আর এখানে লেখা আছে মি, দুইটা সম্পূর্ণ ভিন্ন সত্তা, অর্থাৎ হি মানে সে, মি মানে আমি। তাহলে দুইটা জিনিস আমার আলাদা, দুইটা আলাদা হলে তাকে বলবো অবজেক্ট, দুইটা একই হলে তাকে বলবো কমপ্লিমেন্ট। যেমন ধরেন আমি যদি বলি দ্য বয় ইজ কাইন্ড, তাহলে কাইন্ড বলতে কাকে বোঝাচ্ছি? বয়টাকে, তাহলে এই কাইন্ড হচ্ছে আমার কমপ্লিমেন্ট। ওকে, বাট যদি কেউ কোনো কারণে এরকম বলে যে দ্য বয় লাইকস ফ্লাওয়ার, এইটাকে বলবো আমরা অবজেক্ট, কারণ এটা সম্পূর্ণ আলাদা, ফ্লাওয়ারটা আলাদা, বয়টা আলাদা। আর উপরে দা বয় ইজ কাইন্ড মানে দয়ালু, তাহলে দয়ালু বলতে এই বয়কেই বোঝাচ্ছে। আমি যদি এখানে লিখতাম দা বয় ইজ এ টিচার, ছেলেটা একটা টিচার, তখন ওইটা কমপ্লিমেন্ট হইতো, কারণ এই টিচার মানে ছেলেটাকেই বোঝাচ্ছে। বুঝতে পারছি না স্যার?
কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, আর অবজেক্ট হচ্ছে সম্পূর্ণ আলাদা সত্তাকে বোঝাবে। এটা ক্লিয়ার বুঝছি কিনা আমাকে একটু বলেন, কমেন্টে জানান যে এটা ক্লিয়ার বুঝছি কিনা। একটু কমেন্টে জানাবেন যে স্যার এটা বুঝছেন কিনা, যে কমপ্লিমেন্ট এবং অবজেক্ট এই দুটো জিনিস ক্লিয়ার বুঝছি কিনা। আচ্ছা ঠিক আছে, যদি এটা বুঝে থাকেন তাহলে এখানে আরো একটা জিনিস আমরা বুঝে চলে যাব ওখানে, সেটা হচ্ছে কি স্যার, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, কারণ লিঙ্কিং ভার্ব ওখানে আছে। লিঙ্কিং ভার্ব কাকে বলে স্যার? সাবজেক্ট, এই যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যেই ভার্বটা বসবে তাকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো। অর্থাৎ লিঙ্কিং ভার্ব হচ্ছে ওই ভার্ব যেটা সবসময় সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মাঝখানে বসে। তাহলে এই হিসাবে দেখেন, আমরা যদি বলি এই যে দা বয় লাইকস ফ্লাওয়ার, লাইক লিঙ্কিং ভার্ব না, বাট যখন বলছে দা বয় ইজ কাইন্ড, এই ইজ লিঙ্কিং ভার্ব। ওকে, হি কল্ড মি, কল্ড লিঙ্কিং ভার্ব না, বাট এখানে ইজ লিখছে, এটা লিঙ্কিং ভার্ব। অর্থাৎ সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মাঝখানে যেই ভার্ব বসে সেটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। আশা করি বুঝতে পারছি, সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যেই ভার্ব বসে তাকে কি বলে? লিঙ্কিং ভার্ব বলে। তো এটা যদি বুঝতে পারি স্যার, এবার আমরা একটু সেই বইয়ের অংশে যাই। বইতে মূলত আমাদেরকে লিঙ্কিং ভার্বের জন্য এই কথাটুকু শেখানো হয়েছে। একটু খেয়াল করেন, নিচের দিকে প্রশ্ন আছে। প্রশ্ন 30 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন, যে শেক্সপিয়ার ইজ এ প্লে রাইট, হিয়ার প্লে রাইট ইজ ইউজড অ্যাজ ড্যাশ। তাহলে দেখেন প্লে রাইট কথাটা বলছে, শেক্সপিয়ার ইজ এ প্লে রাইট। আমি বলছি যে স্যার এইখানে শেক্সপিয়ার আর প্লে রাইট হচ্ছে নাট্যকার, তাহলে শেক্সপিয়ার কি তো বুঝাইছে, তাহলে এটা কমপ্লিমেন্ট। ওকে, আচ্ছা নিচে দেখেন আরেকটা প্রশ্ন বলছে, হি বিকেম এ পলিটিশিয়ান। তাহলে পলিটিশিয়ান বলতে কাকে বুঝাইছে? হি কে বুঝাইছে, তাহলে এটা লিঙ্কিং ভার্ব। আর এই যে পলিটিশিয়ান দেখতেছেন এটা কমপ্লিমেন্ট, এখানে ইজ, এটা লিঙ্কিং ভার্ব। এরপর 31 নাম্বার দেখেন বলছে ইট ইজ ডিফিকাল্ট, মানে কঠিন। তাহলে কঠিন বললে কাকে বুঝাইছে? এটা কে বুঝাইছে, যে ইট ইজ ডিফিকাল্ট। তাহলে ইজ এখানে লিঙ্কিং ভার্ব। প্রশ্নে সেটাই বলছে, বাট ওইটুকু দরকার নাই, আমরা সরাসরি নিচে চলে যাই। এখানে যা আমি বলে আসলাম তাই আছে। এবার লিঙ্কিং ভার্ব গুলা বোঝার চেষ্টা করেন। প্রশ্ন দেখেন কি বলছে স্যার, হি বিকেম এ পলিটিশিয়ান, তাহলে পলিটিশিয়ান বলতে হি কেই বুঝাইছে, তাহলে বিকেম এটা লিঙ্কিং ভার্ব। এরপরে বলছেন হানি টেস্ট সুইট, তাহলে সুইট মানে মিষ্টি, মিষ্টি বলতে কাকে বোঝাচ্ছে? হানি কেই বোঝাচ্ছে, তাহলে টেস্ট লিঙ্কিং ভার্ব। এরপরে 34 নাম্বার, হি ওয়েন্ট ম্যাড, সে পাগল হয়ে গিয়েছিল, তাহলে পাগল বলতে কাকে বোঝাচ্ছে? হি কেই বোঝাচ্ছে, তাহলে ওয়েন্ট লিঙ্কিং ভার্ব। অথবা দা বয় ম্যাড, কাকে বুঝাচ্ছে? বয়কেই বুঝাচ্ছে, তাহলে লিঙ্কিং ভার্ব। ওকে, আচ্ছা লিঙ্কিং ভার্বটা এখন পারবো না স্যার, বুঝতে পারছি কিনা? লিঙ্কিং ভার্ব এইটুকু বুঝতে পারছি, আমাকে একটু জানান যে এইটুকু বুঝতে পারছেন কিনা। এখানে একটা দাগ পড়ছে, হয়তো মার্কারের দাগ পড়তে পারে বইতে, এই জন্য বড় আকারে জমা আসছে, বাট আপনারা এইটুকু বুঝছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান যে স্যার এই পর্যন্ত বুঝতে পারছি লিঙ্কিং ভার্ব। এরপর আমরা নেক্সট পেজে যাব, আজকের ক্লাসের শেষ, বাস প্র্যাকটিস আর কি, লিঙ্কিং ভার্ব আর কি। 81 নাম্বার পেজ কোথায়? 81, ও সরি 81 আর প্রশ্ন নাই, যেহেতু 81 প্রশ্ন নাই, আমি জাস্ট আরো দুই একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে, নিজের একটু সেখান থেকে বুঝে নেবেন। জাস্ট লিঙ্কিং ভার্বের দুই একটা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি। দেখেন যদি কেউ এরকম বলে রোজেস স্মেল সুইট, তাহলে সুইট বলতে কাকে বুঝাইছে? রোজকেই বুঝাইছে, তাহলে স্মেল, সরি SMELL হবে। তাহলে স্মেল লিঙ্কিং ভার্ব। ওকে, স্মেল লিঙ্কিং ভার্ব। আই ফিল টায়ার্ড, আমি ক্লান্ত অনুভব করছি, তাহলে টায়ার্ড বলতে কাকে বোঝাচ্ছে? আমাকে, তাহলে ফিল কোন ভার্ব স্যার? লিঙ্কিং ভার্ব। ওকে, তাহলে স্মেল লিঙ্কিং ভার্ব, ফেল্ট লিঙ্কিং ভার্ব। একটু আগে বলছিলাম স্যার যেটা ছিল আমাদের যে টেস্ট লিঙ্কিং ভার্ব। এরপরে ধরেন হতে পারে আমি যদি লিখি স্যার রাইস সেলস চিপ, চাল কম দামে বিক্রি হয়, তাহলে সেলস, দেখেন রাইস আর চিপ, চিপ মানে কম দামে, কাকে বুঝাইছে? রাইসকে, তাহলে সেল কোন ভার্ব স্যার? লিঙ্কিং ভার্ব। বাট যদি সেন্টেন্সটা এরকম হইতো দেখেন যে করিম সেলস রাইস,
তখন কিন্তু এটাকে লিঙ্কিং ভার্ব বলতে পারতাম না। কেন? কারণ করিম আর রাইস দুইটা ভিন্ন জিনিস। বাট রাইস আর চিপ কম দামি বলতে রাইসকেই বুঝাইছে, বাট রাইস বলতে করিমকে বুঝাই নাই। ওকে, তাহলে এইটা কিন্তু লিঙ্কিং ভার্ব না। অর্থাৎ মুখস্থ করে লিঙ্কিং ভার্ব করা যাবে না। লিঙ্কিং ভার্ব করতে হইলে আপনাকে দেখতে হবে অবজেক্ট আছে নাকি কমপ্লিমেন্ট আছে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পারছি কিনা? কেউ দয়া করে মুখস্থ করবেন না যে স্মেল, ফিল, টেস্ট এগুলা লিঙ্কিং ভার্ব, মুখস্থ করবেন না। হ্যাঁ, লিঙ্কিং ভার্ব সবসময় আমরা দেখব যে কমপ্লিমেন্ট আছে কিনা। এ পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পারছি কিনা স্যার একটু কমেন্টে জানান যে ক্লাসটি কেমন লাগলো শুরু থেকে শেষ পর্যন্ত। আজকে ফার্স্ট হয়তো অনেকের ক্লাস ছিল, ফার্স্ট ক্লাস হিসাবে কেমন করলেন? আর নেক্সট ডেও ক্লাস করবেন, সমস্যা নাই। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। আর বরাবর যেটা বলি যে আপনারা যখন ক্লাস করেন আপনাদের ক্লাস ভালো লাগাতেই অন্যরা আমাদের সঙ্গে যুক্ত হয়। আমাদের এই ব্যাচে অলরেডি দেখছেন 1500 ক্লাস ভর্তি হয়ে গিয়েছে। না, কখনো লিঙ্কিং ভার্ব মুখস্থ করা যাবে না। লিঙ্কিং ভার্বের আরেকটা সহজ উপায় আছে, আমি সেটা দেখাই দিব। লিঙ্কিং ভার্ব আরো সহজ একটা উপায় আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে এই যে নিচে লিখে দিচ্ছি, দেখেন। আমি কখনো মুখস্থ করবেন না। হ্যাঁ, দেখেন, সকল বি ভার্ব এবং বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। রিপ্লেস করা যায় ওই ভার্বকে লিঙ্কিং ভার্ব বলে। দেখেন কথাটা কেমন, আমি বলছি সকল বি ভার্ব এম ইজ আর যাই থাকুক লিঙ্কিং ভার্ব, আর বি ভার্ব দ্বারা রিপ্লেস করা গেলেই সেটাকে লিঙ্কিং ভার্ব বলবো। এখন একটু খেয়াল করেন আমি যে কেন বলছি। ধরেন এই যে বলছি রাইস সেলস চিপ, আপনি যদি এটাকে কেটে দিয়ে এখানে একটা বি ভার্ব লেখেন ইজ, রাইস ইজ চিপ, অর্থ ঠিক থাকবে, মানে লিঙ্কিং ভার্ব। বাট নিচে সেল কেটে দিয়ে আপনি একটা ইজ লেখেন, কেমন হবে? করিম ইজ রাইস, অর্থ হবে? হবে না। তার মানে এটা লিঙ্কিং ভার্ব না। যারা মুখস্থ করছেন, যেমন ধরেন আই ফিল টায়ার্ড, ফিল কেটে দিয়ে আমি এম যদি লিখি তাহলে অর্থ ঠিক থাকবে যে আই এম টায়ার্ড, তাহলে এটা লিঙ্কিং ভার্ব। রোজেস স্মেল সুইট, স্মেল কেটে দিয়ে আর লিখলে মানে বি ভার্ব লিখলাম, অর্থ ঠিক আছে, রোজেস আর সুইট, এটা লিঙ্কিং ভার্ব। ওকে, আবার আপনি এরকম যতগুলা ভার্ব পাবেন সবগুলা লিঙ্কিং ভার্ব। বাট মুখস্থ কেন করা যাবে না? কারণ একই ভার্ব লিঙ্কিং ভার্ব হইতে পারে, নাও হইতে পারে। যেমন ধরেন আমি যদি বলি যে হি, তারপরে বলছেন কি বিকেম, এটা ছিল যে হি বিকেম এ ডক্টর, তাহলে আমি যদি এটাকে প্রশ্ন করি বিকেম পাস্ট আছে, কেটে দিয়ে একটা ওয়াজ যদি লিখি তাও অর্থ ঠিক থাকবে যে হি ওয়াজ এ ডক্টর। বাট যদি কেউ এরকম চিন্তা করে, ধরেন লেখা আছে হি, এরপর লিখলাম রানস এ হর্স, সে একটা ঘোড়াকে দৌড়ায়। দেখেন বুঝছেন কথাটা, হি রানস এ হর্স। তাহলে এই যে এ হর্স যখন লিখছে, আমি যদি এটাকে কেটে দিয়ে একটা ইজ লিখি কেমন হবে? হি ইজ এ হর্স, অর্থ ঠিক থাকবে? তাহলে এটা লিঙ্কিং ভার্ব হয় নাই, কারণ হি আর হর্স দুইটা ভিন্ন সত্তা। বাট যখন আমি বলবো যে হি সাথে লিখলাম রানস, এরপর লিখলাম ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, তাহলে ফাস্ট বলতে কাকে বুঝাইছে? হি কে বুঝাইছে। তাহলে রানস লিঙ্কিং ভার্ব। এটাকে যদি কেটে দিয়ে ইজ লিখি দেখবেন হি ইজ ফাস্ট, অর্থ ঠিক আছে। অর্থাৎ বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায় লিঙ্কিং ভার্ব, বি ভার্বের মতো অর্থ দেয়, আর সম্পূর্ণ কমপ্লিমেন্ট, সম্পূর্ণ আলাদা থাকবে, অবজেক্ট আর কমপ্লিমেন্ট। কখনো মুখস্থ করা যাবে না, কারণ লিঙ্কিং ভার্ব কমন ভার্বও হইতে পারে। ওকে, আচ্ছা যাই হোক, আশা করি এখন আর লিঙ্কিং ভার্ব নিয়ে সমস্যা হওয়ার কথা না। লিঙ্কিং ভার্ব আসলে সহজ, লিঙ্কিং ভার্ব মুখস্থ করার কিছু না। এটা মুখস্থ করতে গেলে বিপদে পড়বেন, কারণ আপনি মুখস্থ করে গেছেন লিঙ্কিং ভার্ব, গিয়ে দেখবেন ওই যে রানে হর্স চলে আসছে, তখন দেখবেন একটু ঝামেলায় পড়ে গেছেন। আচ্ছা, অন্য স্যার 25টা ভার্ব মুখস্থ না স্যার, মুখস্থ করা যাবে না, মুখস্থ করলে বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, মুখস্থ করা যাবে না। তাহলে আমরা ক্লাসটি এখন শেষ করব। আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, তাহলে ওখানে লেখা আছে প্রাইমারি অক্সিলারি 14টি কিভাবে হয়, আগের অংশটা দেখে নেবেন, ওখানে লেখা আছে কোন কোন ভার্বগুলো প্রাইমারি অক্সিলারি, আমি সেখানে দেখিয়েছি। ওকে, একটু দেখে নেবেন। ওকে,
ওখানে শুধু অক্সিলারি ভার্ব 12টি সেটাও লেখা ছিল, প্রাইমারি অক্সিলারি কোন 14টি সেটাও লেখা ছিল, একটু দেখে নেবেন। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি আপনাদের, আগামীকাল সম্ভবত যদি সবকিছু ঠিক থাকে, আগামীকাল পরশুদিন যে ক্লাসটা হওয়ার কথা, যদি সম্ভব হয় আমি একদিন আগে নিতে পারবো, মানে আগামীকাল নিতে পারি। কারণ হচ্ছে আমার একজন খুব ক্লোজ রিলেটিভ, উনি খুবই অসুস্থ, হসপিটালাইজড। তো আজকে আপনাদের ক্লাস ছিল দেখে আমি যাইনি। তো যেহেতু আগামীকাল যদি যাই গ্রামের বাড়িতে, তাহলে আসতে হয়তো একদিন সময় লাগবে। তো সেই হিসাবে যদি সম্ভব হয় আগামীকাল, পরশু দিনের ক্লাসটা আগামীকাল নিয়ে রিকভার করতে চাচ্ছি। আমি অবশ্যই নোটিশ দিয়ে দিব আপনাদেরকে। তো সবাই একটু মাইন্ড সেট আপটা নিয়ে নিবেন যে হ্যাঁ, পরশু দিনের যে ক্লাসটা সেটা আগামীকাল হতে পারে, বা দু একদিন চেঞ্জ হতে পারে এটা। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।